ওয়েলকাম টু অল। আজকে আমরা প্রথম ক্লাসের কন্টিনিউশন করব। প্রথম ক্লাসে আমরা দেখেছি ডিফারেন্ট টাইপ অফ হাইব্রিডাইজেশন। জাস্ট জিওসি আমাদের স্টার্ট করার জন্য যেটুকু দরকার আজকে আমরা তারপর থেকে শুরু করব। তো আজকে আমরা আচ্ছা, প্রথম ক্লাসে আমরা যেটুকু দেখেছি সিম্পলি আমরা যদি আমরা দেখি সিম্পলি CH2 ডবল বন্ড CH2 এই অ্যালকিন মলিকিউলটায় যায়। এখানে আমরা দেখেছি একটা শক্তিশালী সিগমা বন্ড আছে, শক্তিশালী সিগমা বন্ধন, আর একটা দুর্বল পাই বন্ধন, দুর্বল পাই বন্ধন। এবার কি হয় দেখা যাক। ধরা যাক আমার একটা অ্যালকেন নিই, লেটস সে সিম্পলি স্টার্ট উইথ মিথেন মলিকুল, বা আমরা যদি ইথেন নিই সি, যার প্রত্যেকটি বন্ড সিগমা বন্ড। আগের ক্লাসে আমরা ডিসকাস করেছি সিগমা বন্ড কেন শক্তিশালী। এবার আমরা একটা নতুন একটা স্পিসিসের কথা আলোচনা করেছি, সেটা H+। H+ হলো একমাত্র স্পিসিস যেখানে কোনো ইলেকট্রন নেই, কোনো ইলেকট্রন নেই। তাহলে এই H+-এর সবসময় টেন্ডেন্সি হবে ইলেকট্রন নেওয়া। তাহলে H+ সবসময় চেষ্টা করবে ইলেকট্রন গ্রহণ করা। এবার আমরা ধরে নিই এই ইথেনের মধ্যে আমরা H+ যদি দিই কি হবে। তাহলে H+ ইথেন থেকে ইলেকট্রন নেবার চেষ্টা করবে, বাট আমরা জানি এখানে প্রত্যেকটা বন্ডই স্ট্রং বন্ড, সবকটি সিগমা বন্ড থাকার কারণে এখানে কিন্তু কিছু হবে না। ওকে, মানে প্রত্যেকটা বন্ড সিগমা বন্ড এবং শক্তিশালী। এই একই জিনিস আমরা যদি ইথিলিনে দিই, ধরা যাক CH2 CH2, এটাকে আমরা একটু, তাহলে একটি বন্ড দুর্বল বন্ড, তাহলে এখানে H+ দিলে কি হবে দেখে নিই একবার। যদি এখানে H+ দিই তাহলে H+ এই কার্বনের সঙ্গে যোগ হবে, কারণ এখানে দুর্বল, যেটা আমি বারবার বলছি, পাই বন্ধন বর্তমান, পাই বন্ধন বর্তমান। তাহলে CH3CH2+। এটাকে আমরা যদি একটু অরবিটাল ডায়াগ্রামে ভাবার চেষ্টা করি, জিনিসটা যে দাঁড়ালো CH2 CH2, আমরা পাই বন্ডটাকে জাস্ট এইভাবে ড্র করি। এটা স্টুডেন্টদের বোঝার জন্য আমি করছি। ধরা যাক এখানে একটি ইলেকট্রন আছে, লেটস সে আমার ইলেকট্রনটা এইভাবেই ডিনোট করি, ইলেকট্রন আছে, H+ আছে। H+ সহজে কিন্তু ইলেকট্রনটা নিতে পারবে, খুব সহজে স্থানান্তরিত হবে, স্থানান্তরিত হবে। তাহলে কি হলো, এটা এখন কনভার্ট হবে কি, CH2 CH2, তবে জায়গাটা কি দাঁড়ালো গিয়ে এইখানটার মধ্যে এখন একটা ভ্যাকেন্সি তৈরি হয়েছে। আর H+টা, H+ আর নেই, এটা নিউট্রাল অ্যাটম হয়ে গেছে। তাহলে এখানে একটা ইলেকট্রন আছে আমরা জানি গিয়ে, তাহলে এদের মধ্যে একটা বন্ধন তৈরি হবে, বন্ধন তৈরি হয়ে আলটিমেটলি CH3CH2। আমরা এই কার্বনটা একটু নজর দিই, তাহলে এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হলো, একটা কার্বন অ্যাটমের উপর পজিটিভ চার্জ তৈরি হলো। এই স্পিসিসটাকে সিম্পলি আমরা যদি এভাবে লিখি, এটা হচ্ছে CH3CH2+। এটাকে আমরা বলবো কার্বোক্যাটায়ন। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারমিডিয়েট অর্গানিক রিঅ্যাকশনের জন্য। তাহলে কার্বোক্যাটায়ন নিয়ে আমরা দেখে নিই যে কার্বনগুলো স্টেট কেমন। তার যেহেতু এটা একটা অ্যালকিন, অর্থাৎ এটা আমরা এই স্ট্রাকচারে ভেঙেছি এইখান থেকে, তো যেহেতু এটা একটা অ্যালকিন, তাহলে এটা আমার কিন্তু sp2 হাইব্রিডাইজ। এটা যেহেতু sp2 হাইব্রিডাইজ, তাহলে এটা হচ্ছে আমার sp2 হাইব্রিডাইজ।
তাহলে এটাও হলো আমার sp2 হাইব্রিডাইজ। অ্যাজ এ রেজাল্ট এটা আমার হলো sp2 হাইব্রিডাইজ। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা কি পেলাম? কার্বোক্যাটায়ন sp2 হাইব্রিডাইজ বা sp2 সংকরায়িত। নেক্সট পয়েন্টে দেয়, যেহেতু sp2 হাইব্রিডাইজ, এই কার্বোক্যাটায়নটাকে প্লানার হতে হবে। পয়েন্ট নাম্বার 2, তাহলে সমতলীয়, কারণ sp2 হাইব্রিডাইজ হচ্ছে সমতলীয়। তাহলে এটার এই যে তিনটে হাইড্রোজেন, আমি যদি আরেক স্টেপ ড্র করার চেষ্টা করি, CH3 CH, এখানে প্লাস, এই দুটি হাইড্রোজেন সাথে এই কার্বনটি সমতলীয়, একই প্লেনে আছে। তাহলে পজিটিভ চার্জটা কোথায়? আমরা এটা কিন্তু ছিল বিশুদ্ধ বা পি অরবিটাল, পি কক্ষক। তাহলে এটা হলো আমার পিওর বা বিশুদ্ধ পি কক্ষক, বিশুদ্ধ পি কক্ষক। তাহলে কার্বোক্যাটায়নের নাম্বার 3 পয়েন্টে আমরা যাই, পজিটিভ চার্জ, এটা কিন্তু বিশুদ্ধ পি কক্ষকে অবস্থান করে। ভেরি ইন্টারেস্টিং। আমরা আস্তে আস্তে ডিপে ঢুকবো এবং এই ক্লাসটি মানে কার্বোক্যাটায়নে আরো একটা ক্লাস করবো আমরা, করার পর আমরা অত্যন্ত আশাবাদী, আমি অত্যন্ত আশাবাদী, যে কোনো ধরনের কোশ্চেন দেখি না কেন এটা কোনোভাবেই স্ট্যান্ডার্ড কেন, যেই স্ট্যান্ডার্ড, যেই মেন স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স স্ট্যান্ডার্ডে কিন্তু আটকাবে না বা আটকানোর কথা নয়। তাহলে এই জিনিসটা আমরা সিম্পলি দেখে নিই। এটা হলো আমার সিম্পলি একটা মিথাইল কার্বোক্যাটায়ন। তাহলে ফার্স্ট পয়েন্ট নাম্বার 1, এই কার্বনটি কিন্তু sp2 হাইব্রিডাইজ, সংকরায়িত। পয়েন্ট নাম্বার 2, জাস্ট এ রিপিটেশন, সমস্ত অ্যাটম 3টি হাইড্রোজেন এবং একটি কার্বন একই প্লেনে থাকে, সেম একই তলে অবস্থান করে। আর 3 নম্বর পয়েন্ট যেটা বললাম, পজিটিভ চার্জ, পি বিশুদ্ধ পি অরবিটালে থাকে বা পিওর পি অরবিটালে থাকে, পিওর পি কক্ষকে অবস্থান করে। এবার এটা সবাই তোমরা জানো, জাস্ট তবু আমাদের একটু রিক্যাপিচুলেশনের জন্য বলা। এবার একটা জায়গায় আসি, কার্বোক্যাটায়ন স্টেবল নার্সওয়েল দেখে নিই। আমরা যদি দেখি, এইটা হচ্ছে মিথেন। এই মিথেন থেকে এখানে হচ্ছে কার্বনের অষ্টক পূর্তি কিন্তু আছে, অষ্টক পূর্তি বর্তমান। এইখান থেকে আমরা যদি একটা বনকে ভেঙে দিই বা যদি মলিকুলটাকে আমরা ইনজিওর করি, তখন আমাদের কিন্তু এই কার্বোক্যাটায়ন তৈরি হবে। এখানে কিন্তু আমার 6টি ইলেকট্রন, 6টি ইলেকট্রন কার্বন অষ্টক পূর্তি করতে চায়, কিন্তু যেহেতু কার্বোক্যাটায়নের 6টি ইলেকট্রন, এই কারণের জন্য কিন্তু কার্বোক্যাটায়ন অস্থায়ী। তাহলে কার্বোক্যাটায়ন অস্থায়ী, তার কারণ ইলেকট্রন ঘাটতি। তাহলে আমরা পয়েন্টটা লিখে নিই, কার্বোক্যাটায়নের ক্যাটায়ন অস্থায়ী, খুব শর্ট লিভড। তার কারণ হচ্ছে ইলেকট্রন ঘাটতি, ইলেকট্রন ঘাটতি। কতগুলি ইলেকট্রন ঘাটতি? যেহেতু কার্বোক্যাটায়ন 6 ইলেকট্রন সিস্টেম, 2টি ইলেকট্রন ঘাটতি।
তাহলে আমরা মোটামুটি ভাবে কার্বোক্যাটায়ন কেন অস্থায়ী বুঝতে পারবো। তাহলে কার্বোক্যাটায়নকে যদি স্থায়িত্ব প্রদান করতে চাই, মোটামুটি ভাবে যদি স্থায়িত্ব প্রদান করতে চাই, আমরা কারণ বুঝে গেছি। কারণ কি? কারণ হলো ইলেকট্রন ঘাটতি। তাহলে মোটামুটি স্থায়িত্ব প্রদান করতে গেলে কি দরকার? আমরা যেহেতু কারণ বুঝে গেছি, তাহলে আমরা সেটাকে রিজলভ করতে পারবো। স্থায়িত্ব প্রদানের জন্য সিম্পল, আমরা যে ভাষায় কথা বলি সে ভাষাতেই বোঝানোর চেষ্টা করছি। কার্বোক্যাটায়নে ইলেকট্রনের ব্যবস্থা করতে হবে। ইলেকট্রন প্রদানের ব্যবস্থা করতে হবে, একদম আমাদের মুখের ভাষা, ব্যবস্থা করতে হবে। যে যেটা চাই তাকে সেটা দেওয়া হলো স্টেবল, যে কোনো জায়গায় যে যার যেটা ডিমান্ড তাকে সেটা দেওয়া হলো স্টেবল। ঠিক আছে? তাহলে কার্বোক্যাটায়নের ডিমান্ড কি? কার্বোক্যাটায়নের ডিমান্ড হলো কিন্তু ইলেকট্রন, কারণ কার্বন ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ইলেকট্রন ঘাটতি আছে। এবার কোশ্চেন, আমরা কারণ বুঝে গেছি, ওয়ে আউট বুঝে গেছি, অর্থাৎ আমরা উপায় বুঝে গেছি। এবার কিভাবে, কোশ্চেনটা কিভাবে, কিভাবে আমরা এই কাজটা করতে পারি, কার্বোক্যাটায়নে ইলেকট্রনের ব্যবস্থা আমরা কিভাবে করতে পারি। আমি একটি সুন্দর এক্সাম্পল এখানে নেই, আমার খুব পছন্দের এক্সাম্পল। ধরা যাক এটা একটা রিভার বা নদী। এই নদীটার এখানে তিনটে শাখা আছে। আমি একটু, তিনটে শাখা আছে, এই একটা, এই একটা, এই একটা। তাহলে যেমন যদি এখান দিয়ে জল যাচ্ছে, এখান দিয়ে জল যাচ্ছে, এখান দিয়ে জল যাচ্ছে, তাহলে এইখানটা আমার কিন্তু জল, জলের ফ্লো কিন্তু প্রচুর বেশি হবে। সেরকমই ইন্টারেস্টিংলি আমাদের মিথাইল গ্রুপ কিন্তু একটা নদীর মতো। কেমন টাইপের নদী? আমার যদি মিথাইল গ্রুপটাকে দেখি ভালো করে, এই মিথাইল গ্রুপ এই টাইপ। তাহলে কেন বললাম এটা নদীর মতো? আমরা তড়িৎ ঋণাত্মকতার সিম্বল এটা, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন অপেক্ষা বেশি। তাহলে এই বন্ডিং ইলেকট্রন কার্বনের দিকে যাবে, যদি যায় তাহলে কার্বনের মাথায় ডেল্টা মাইনাস হবে, অর্থাৎ ইলেকট্রনটা নদীর জল যেমন সরে যায় ফ্লোতে, সেইভাবে একটু এইদিকে গেল। একইভাবে এই বন্ডটার ক্ষেত্রেও তাই হবে, হ্যাঁ এই বন্ডটার ক্ষেত্রেও তাই হবে। তবে একসঙ্গে থ্রি ডেল্টা মাইনাস দিলাম, এখানে দিলাম ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস। তাহলে এইখানে ইলেকট্রনের প্রেসার বেশি থাকবে। সিম্পল, যেমন এই তিন দিকে জল গেলে নদীর জলের প্রেসার থাকে, একই কারণে মিথাইল গ্রুপের প্রেসার কিন্তু এখানে বেশি থাকবে। এটা সহজ ভাষায়, মিথাইল গ্রুপ কিন্তু ইলেকট্রন ঠেলতে পারে। এটার নাম হলো আমাদের প্লাস আই ইন্ডাকটিভ এফেক্ট। প্লাস আই ইন্ডাকটিভ এফেক্ট। ওকে, আমরা উপায় পেয়ে গেছি। আমাদের দরকার ছিল কার্বোক্যাটায়নের স্থায়িত্ব প্রদানের জন্য এমন একটি এন্টিটি ব্যবস্থা করা যে কার্বোক্যাটায়নকে ইলেকট্রন দিতে পারে। আমরা মিথাইল গ্রুপটা একটা অপশন পেয়ে গেছি। এবার সেটা দিয়ে দেখি। এবার আমরা কতগুলো কার্বোক্যাটায়ন ড্র করি। সিম্পলি এই কার্বোক্যাটায়নটাকে আমরা বলি মিথাইল কার্বোক্যাটায়ন। এইটাকে আমরা বলবো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, অর্থাৎ এই যে পজিটিভ চার্জ যুক্ত কার্বন সেটা কতগুলি কার্বনের সঙ্গে যুক্ত। তারপরটাকে আমরা বলবো CH2+। এখানটা যদি দুটো কার্বন অ্যাটম থাকে, আমরা এটা একটু একটু ক্লিয়ারলি ড্র করি। CH3 হোল টু CH2+। এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওকে, পজিটিভ চার্জ, সরি আবার একটা স্ট্রাকচারটা মিস্টেক হয়েছে গিয়ে, CH, CH3, CH3, এটা হলো আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এটা হলো আমার 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। CH3, CH3, CH3। এবার এই যে আমরা জানলাম কি
এই মিথাইল গ্রুপ ইলেকট্রন ঠেলতে পারে, তাহলে এর একটু ইলেকট্রন ঘাটতে একটু মিললো। এখানে দুটো প্লাস এফেক্ট, প্লাস আই এইদিকে একটি, এইদিকে একটি, আর এখানে আছে তিনটে প্লাস আই এফেক্ট। তাহলে ইলেকট্রন ঘাটতি সবচেয়ে বেশি মিললো কিন্তু এইখানে তিনটি প্লাস আই এফেক্ট। অর্থাৎ যে যেটা চাই তাকে সেটা দেওয়া হলে স্টেবল, যেটা ডিসকাস করছিলাম, এটা ইলেকট্রন ডিফিসিয়েন্ট কার্বন, একে ইলেকট্রন দেওয়া হলে স্টেবল। সবচেয়ে ইলেকট্রন ঘাটতি চারটের মধ্যে ভালো মিডল হচ্ছে 3 ডিগ্রি। তাই কার্বোক্যাটায়নের ক্যাটায়নের স্থায়িত্বে বা আপেক্ষিক স্থায়িত্বটা খুব রিলেটিভ। আপেক্ষিক কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমি কেন আসছি বলছি, আমি একটু আলোচনা আসছি। বা রিলেটিভ স্টেবিলিটি, আপেক্ষিক স্থায়িত্বের ক্রম সেটা হলো 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি মিথাইল। আমাদের মাথায় অনেক স্টুডেন্ট আমরা দেখি যে একটা মিসকনসেপশন থাকে, এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বলতে আমাদের মনে অনেক স্থায়িত্ব রয়েছে। আসলে কোনো কার্বোক্যাটায়ন স্টেবল নয়, কোনো কার্বোক্যাটায়ন স্টেবল নয়। এই কারণে প্রত্যেকটা কার্বোক্যাটায়নে কিন্তু আমার 6টে ইলেকট্রন, অর্থাৎ সেক্সটেট স্টেটে আছে। তাই রিলেটিভ স্টেবিলিটি, প্রত্যেকের অবস্থা খারাপ, কারো অবস্থা সবচেয়ে খারাপ, কারো অবস্থা তার চেয়ে বেটার, তার অবস্থা একটু বেটার, তার অবস্থা আরো বেটার। তাই আমরা রিলেটিভ স্টেবিলিটি বা আপেক্ষিক স্থায়িত্ব এই কথাটা ইউজ করব। কার্বোক্যাটায়ন স্থায়ী নয়, প্রত্যেকটা কার্বোক্যাটায়ন আনস্টেবল। এটা হলো রিলেটিভ স্থায়িত্বের ক্রম, রাইট? এবার আমরা একটু যদি এক্সাম্পলটা অন্য ধরনের নিই, তাহলে আমরা আর একটা নদীর কথা ভাবি, যেখানে ঠিক রিভার্স ওয়েতে ওয়াটারটা গেছে। ধরা যাক এইদিকে জল গেছে, জলের টান এইদিকে, জলের স্রোত এইদিকে। তাহলে আমরা যেটা পাবো, জলের স্রোত কিন্তু এইদিকে থাকবে। এইরকম আরেকটি নদীর এক্সাম্পল হলো কেমিস্ট্রিতে CF3। তাহলে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বন অপেক্ষা বেশি। ইলেকট্রন ক্লাউড বা বন্ডিং ইলেকট্রন ডেন্সিটি ফ্লোরিনের দিকে আসবে, ডেল্টা মাইনাস। একই জিনিস এইখানে হবে ডেল্টা মাইনাস, এইখানেও হবে ডেল্টা মাইনাস। তাহলে আমার এখানে তিনটে ডেল্টা প্লাস। তাহলে এখানে ইলেকট্রন ঘাটতি হওয়ার জন্য কিন্তু এর উপর একটা ইলেকট্রন টান তৈরি হবে। অর্থাৎ CF3 গ্রুপ কিন্তু ইলেকট্রন টানতে পারে। CH3 গ্রুপ যেমন ইলেকট্রন ঠেলতে পারছিল, CF3 গ্রুপ কিন্তু ইলেকট্রন টানতে পারে। এর নাম হলো মাইনাস আই ইন্ডাকটিভ এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট বা ইন্ডাকটিভ প্রভাব। কেন ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিংটা গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটা দেখলে আমরা বুঝতে পারবো গিয়ে। ধরা যাক আমাদের আছে CF3 CH2 প্লাস একটা কার্বোক্যাটায়ন দেওয়া আছে। তারপর ধরা যাক এখানে দেওয়া আছে CH প্লাস, এইখানে দেওয়া আছে CF3, এইখানে দেওয়া আছে CF3। আমরা বেসিক্যালি আজকে খুব বেসিক কনসেপ্টটা করবো গিয়ে, তারপর একসঙ্গে নেক্সট আরো দুটো ক্লাস এটাকে টোটালি মার্জ করে নিয়ে ওভারঅল যেভাবে ডিসকাশনকে আমরা যে জায়গায় নিয়ে যাব। আগেও বলেছি কার্বোক্যাটায়ন থেকে যেমন টাইপের কোশ্চেন দিন না কেন, কোনোভাবেই কিন্তু মিস হওয়ার জায়গা আমাদের থাকবে না বলে আমি মনে করি। CF3 প্লাস, তাহলে এখানে আমরা জানি যে কার্বোক্যাটায়ন ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাকে যদি আমরা ইলেকট্রন দিতে পারি তাহলে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব হবে। উল্টে কি দেখলাম, কার্বোক্যাটায়ন ইলেকট্রন ডেফিসিয়েন্ট, উল্টে CF3 গ্রুপ তো ইলেকট্রন কার্বোক্যাটায়ন থেকে নিল গিয়ে, আগের সমস্যা ইলেকট্রনের আবার উল্টো ইলেকট্রন নিল। এখানে অবস্থা আরো খারাপ, দুদিকে ইলেকট্রন নিল, এখানে অবস্থা আরো খারাপ। তাহলে সবচেয়ে ওর্স্ট কন্ডিশন, সবচেয়ে খারাপ কন্ডিশন কিন্তু এই কার্বোক্যাটায়ন। তাই এখানে স্থায়িত্বের ক্রম হলো এইটা। অর্থাৎ আমরা যদি সিম্পলি মেমোরাইজ করতে যাই, আমরা কিন্তু এখানে স্থায়িত্বের ক্রমে ভুল করে ফেলবো। তাই আমাদের ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা আহ এই ধরনের কার্বোক্যাটায়নের একটু স্থায়িত্ব দেখলাম, আমরা একটু অন্য ধরনের সিস্টেমের কার্বোক্যাটায়নের স্থায়িত্ব দেখব। তার আগে আমরা এই শর্ট একটু রেজোনেন্সটা ডিসকাস করি। গিয়ে ধরা যাক ঠিক রেজোনেন্স কনসেপ্টটাকে আমরা কেমন করে কনসেপ্টুয়ালাইজ করতে পারি,
আমরা যদি ক্লাস 11 একটা রিয়াকশন দেখি, ইথিলিনের সঙ্গে যদি আমরা ব্রোমিন দিই কি হবে? খুব সিম্পল রিয়াকশন, CH2 CH2 ব্রোমিন। এই রিয়াকশনটার একটা মজা আছে। মজার ব্যাপারটা হলো এই ব্রোমিনের একটা কালার আছে, সেটা হচ্ছে অরেঞ্জ কালার। এই কালারটা কিন্তু বর্ণহীন হয়ে যায়। এটার মাধ্যমে আমরা আনস্যাচুরেশন টেস্ট করি, কোনো সিস্টেমের মধ্যে ডবল বন্ড আছে কিনা সেটা থেকে বুঝতে পারা যায়। তাহলে আমরা আর্গু করতে পারি বেঞ্জিনের 3টে ডবল বন্ড, তাহলে বেঞ্জিন 3টে ব্রোমিনের সঙ্গে রিয়াকশন করবে, বাট অ্যাকচুয়ালি রিয়াকশনটা কিন্তু যায় না। তাহলে প্রবলেম কোথায়? ধরা যাক আমি বললাম এইটা হলো বেঞ্জিনের স্ট্রাকচার, তোমাদের কোনো একজন স্টুডেন্ট বললো, স্যার আমি যদি এই স্ট্রাকচার লিখি, হোয়াট রং উইথ দ্যাট? নাথিং রং উইথ দ্যাট। তাহলে আমাকে দুটো স্ট্রাকচারে কোথায় বলতে হবে কি? তখন এই বেঞ্জিন দুটো স্ট্রাকচারের মধ্যে কিন্তু ইন্টার কনভার্ট করতে পারবে। এটাকে আমরা বলবো রেজোনেন্স। এই দুটো বেঞ্জিনের রেজোনেন্স স্ট্রাকচার, রেজোনেন্স ঘটনা। এই নিয়ে একটা মজার গল্প, মজার নয় অবশ্যই ইন্সপায়ারিং স্টোরি। সায়েন্টিস্ট কেকুলে, অগাস্ট কেকুলে কিন্তু বেঞ্জিন নিয়ে বহুদিন ধরে, বেঞ্জিন নিয়ে নয়, তিনি কম্পাউন্ড নিয়ে গবেষণা করতেন। তার আগে লোকজন জানতেন না যে কম্পাউন্ড সাইক্লিক হয় কি করে, বা সাইক্লিক কম্পাউন্ডের অস্তিত্ব আছে কিনা। তো তিনি দীর্ঘদিন গবেষণা করার পর তিনি বারবার তার গবেষণার যে ফল সেটাকে ম্যাচ করাতে পারছিলেন না। একদিন তিনি রাতে হঠাৎ স্বপ্ন দেখেন যে একটা সাপ তার নিজের লেজ কামড়ে আছে। তো সেইখান থেকে ওনার মাথার মধ্যে কিন্তু সাইক্লিক কম্পাউন্ড ব্যাপারটা আসে, যে কম্পাউন্ড সাইক্লিক ফর্মেও থাকতে পারে। এই দুটি স্ট্রাকচারকে আমরা বলবো কেকুলে স্ট্রাকচার। এই যে রেজোনেন্স হলো, এটি আমি দেখি ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, আমি এটাকে ভেঙে নিই, ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড সিঙ্গেল বন্ড। অর্থাৎ রেজোনেন্সের ফার্স্ট ক্রাইটেরিয়া এই ধরনের, একে আমরা বলি ডিলোকালাইজ স্ট্রাকচার। ডিলোকালাইজড স্ট্রাকচার বা ডিলোকালাইজড ফ্রেমওয়ার্ক। এই ডিলোকালাইজড ফ্রেমওয়ার্ক থাকলে কিন্তু রেজোনেন্স হবে। এটাকে আমরা যদি আরেকটু ভালো করে অবজার্ভ করি, এখানটা দেখবো, যদি ওটা স্ট্রেটে আঁকা ঠিক নয়, বাট আমি একটু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বলছি, এইখানে এই প্যারালালি অ্যালাইন কিন্তু পি অরবিটাল আছে। জাস্ট টু আন্ডারস্ট্যান্ড, প্যারালালি অ্যালাইন পি অরবিটাল থাকলে ইলেকট্রন কিন্তু এখান থেকে মুভ করতে পারবে কি, ইজিলি ইলেকট্রন ক্যান মুভ এইদিকে। অর্থাৎ কি ড্র করলাম, আমি যেটা ড্র করলাম খুব মজার ভাষায় যে ছাত্র বুঝতে পারে, আমরা যেমন রাস্তাতে হাঁটি সেরকম ইলেকট্রন যাওয়ার রাস্তাটা কিন্তু এরকম। ওটা আমি লিখছি এখানে, ইলেকট্রন যাওয়ার রাস্তা কিন্তু এই টাইপের, এই ধরনের রাস্তা পেলেই ইলেকট্রন যাবে, অর্থাৎ প্যারালালি অ্যালাইন পি অরবিটাল হতে হবে। এবার আমরা দেখে নিই, তাহলে যদি আমার এই ধরনের ডিলোকালাইজ ফ্রেমওয়ার্ক থাকে তাহলে কি হতে পারে গিয়ে, তাহলে ডেফিনেটলি ইলেকট্রন মুভ করবে। তাহলে আমরা এখানে পাবো ইলেকট্রন সরে গেছে, আমরা এখানে পাবো CH2 প্লাস, তারপর আমরা পেলাম, এটাকে আমরা যদি CH2 দিয়ে স্টার্ট করি, বা আমরা সিম্পলি এটাকে এই সিঙ্গেল প্লাস এরকম লিখি, তারপর ডবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড, তারপর ডবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড বা মাইনাস, এই ধরনের। এটা আমার একটা রেজোনেন্স। আরেক ধরনের রেজোনেন্স হচ্ছে CH2 ডবল বন্ড CH2 CH প্লাস, CH প্লাস, CH2 প্লাস। এটাও কিন্তু একটা ডিলোকালাইজ স্ট্রাকচার, ডবল বন্ড সিঙ্গেল বন্ড প্লাস। এটাকে আমরা বলবো অ্যালাইলিক সিস্টেম, অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। এটাও কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজ। তাহলে কি হবে, আমি যদি রেজোনেন্সটা দেখি, খুব সুন্দর ব্যাখ্যা এখানে গিয়ে, এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি, ইলেকট্রন ঘনত্ব কম। সিম্পলি আমি যদি লিখি, আমি একটু প্রথম প্রথম ক্লাস খুব ফান্ডামেন্টালি যাওয়ার চেষ্টা করছি, তবে আস্তে আস্তে আমি ডিপে ঢুকবো বলি। আই রিপিট ইট, মার্ক মাই ওয়ার্ড, এই প্রত্যেকটা ক্লাস করার পর কোনোভাবেই কোশ্চেনে কিন্তু অসুবিধা হবে না।
যারা প্রতিটা ক্লাস করবে তারা খুব সহজে বুঝতে পারবে আমি কি বলার চেষ্টা করছি, কেন বলার চেষ্টা করছি। ইলেকট্রন ঘনত্ব বেশি, তাহলে জল যেমন একটা উঁচু জায়গা থেকে নিচু জায়গা থেকে ফ্লো করে, সেরকম ইলেকট্রন যেখানে ঘনত্ব বেশি সেই দিক থেকে অপেক্ষাকৃত কম ঘনত্ব অঞ্চলের দিকে কিন্তু যেতে পারে। তাহলে এটা হলো CH2, CH ডবল বন্ড CH2+, অর্থাৎ এটা একটা আর একটা ডিলোকালাইজেশন। এটা আমি যদি এটাকে ফ্রেম 1 বলি, এটা ফ্রেম 2, ফ্রেম 3টা আমরা দেখবো CH2 ডবল বন্ড CH, আমরা এখন ডিলোকালাইজেশন করছি CH-। ওকে, CH2-। এখানে এখন ইলেকট্রন ঘনত্ব বেশি এদিক অপেক্ষা, তাই ইলেকট্রন এখন এদিক থেকে এইদিকে আসবে। অর্থাৎ তখন আমরা কি পাবো, এই রেজোনেন্স নিয়ে ডেডিকেটেডলি আমরা আলাদা ক্লাসে আসবো, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড আমরা এটা ডিসকাস করলাম। এই রেজোনেন্সের থিওরিকে আমরা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ব্যাখ্যা করতে কাজে লাগাবো। কেমন করে দেখা যাক, একটু অন্যদিকে চলে যাই গিয়ে আমরা একটা নতুন কার্বোক্যাটায়ন দেখি। এই কার্বোক্যাটায়নের নাম হলো বেনজাইলিক কার্বোক্যাটায়ন। এবার আমরা দেখি যে ঠিক আগের ক্লাসে আগের স্লাইডে যেটা করলাম, ডবল বন্ড সিঙ্গেল বন্ড প্লাস, এটা থাকলে ডিলোকালাইজেশন, ডিলোকালাইজড ফ্রেমওয়ার্ক, তাহলে আমরা এইখানে একটা ডিলোকালাইজেশন পাবো। ডবল বন্ড CH2+, এই হলো। আবার ডবল বন্ড সিঙ্গেল বন্ড প্লাস, তখন এটা এখানে যাবে গিয়ে। এই স্ট্রাকচারটি কিন্তু ছাত্রদের বারবার প্র্যাকটিস করে অভ্যস্ত হতে হবে, কি প্রচন্ড রকম এটা কাজে লাগে। ডবল বন্ড প্লাস, এবার এই যদি এখানে আসে তখন আমরা পাচ্ছি এই প্লাস, এই প্লাস, ডবল বন্ড CH2, আবার এইখানটায় এইদিকে আসবে, তাহলে আমরা CH2+। অর্থাৎ আমরা বইয়েতে এইভাবে লিখি, এইগুলোকে এক একটা ক্যানোনিক্যাল ফর্ম বলা হয়। যদি আমি 1 বলি, এর নাম্বারিং করবো 2, 3, 4, 5, ক্যানোনিক্যাল ফর্ম। আমরা বইতে লিখি যার যত ক্যানোনিক্যাল ফর্মের সংখ্যা বেশি তার তত স্থায়িত্ব বেশি। আমি একটু মজা করে এখানে বলি, আমি স্টুডেন্টদের বলি যে আমরা কেউ স্থির থাকতে চায় না, প্রত্যেকে যদি একটু ঘুরে বেড়ানোর সুযোগ পায় বা বাইরে যাওয়ার সুযোগ পায় আমাদের স্থায়িত্ব বাড়ে। এখানে লক্ষ্য করে দেখো, এই কার্বোক্যাটায়ন এই কার্বনের মাথায় ছিল, সে যেন এই গোটা রিংটার মধ্যে অবাধে ঘুরে বেড়াতে পারছে। এই ঘুরে বেড়ানোর কারণে আমরা যেমন স্থায়িত্ব লাভ করি, যেন কার্বোক্যাটায়নটি সেভাবে স্থায়িত্ব লাভ করছে। এটা আমি স্টুডেন্টদের মজা করে বুঝিয়ে বলি, এটা অ্যাকচুয়াল এক্সপ্লেনেশন এটা নয়। সেটা আমরা ভবিষ্যতে কেউ যদি কেমিস্ট্রি লাইনে পড়তে চাও তারা ভবিষ্যতে শিখবে অ্যাকচুয়াল ব্যাখ্যাটা কি। অর্থাৎ এখানে কার্বোক্যাটায়নটা মুক্ত মনে ফ্রি ভাবে ঘুরতে পারে, তাই স্থায়িত্ব বাড়ছে। এই কারণের জন্য কিন্তু বেনজাইলিক কার্বোক্যাটায়ন স্থায়ী। অর্থাৎ আমরা এখানে সাইন্টিফিক টার্মটা কি নেব, বেনজাইলিক কার্বোক্যাটায়ন, বেনজাইলিক কার্বোক্যাটায়ন ক্যাটায়ন রেজোনেন্সের জন্য স্থায়িত্ব লাভ করে, স্থায়িত্ব লাভ করে। আর একটা সাইন্টিফিক টার্ম আমরা নিয়ে নিই, তখন বলবো যার যত ক্যানোনিক্যাল ফর্মের সংখ্যা বেশি, অর্থাৎ যে যত বেশি ঘুরতে পারে তত তার স্থায়িত্ব বেশি। আমরা যেমন একাধিক জায়গায় ঘোরার অপশন থাকলে আমাদের স্থায়িত্ব ভালো হবে, মন ভালো থাকবে, এবং কার্বোক্যাটায়নেরও মন ভালো থাকবে গিয়ে, তার স্থায়িত্ব বেশি থাকবে। তাই সেকেন্ড সাইন্টিফিক টার্মটা এইভাবে নিয়ে গিয়ে ক্যানোনিক্যাল ফর্মের সংখ্যা বা গঠনের সংখ্যা, ক্যানোনিক্যাল গঠনের সংখ্যা যত বেশি হবে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব স্থায়িত্ব তত বেশি হবে।
আমরা পরবর্তী স্লাইডে দেখবো গিয়ে। আমরা এবার এক ধরনের নিই বেঞ্জাইল কার্বোক্যাটায়ন, বিভিন্ন টাইপের বেঞ্জাইল কার্বোক্যাটায়ন নিই। এটা নর্মাল একটা সিম্পল বেঞ্জাইল কার্বোক্যাটায়ন, একে যদি আমরা একটু মডিফাই করি, অর্থাৎ এইখানটায় CH3, অর্থাৎ এই যে পজিটিভ চার্জ এই রিং এর মধ্যে ডিলোকালাইজ করে স্টেবল, রিং এর মধ্যে ঘুরে বেড়াবে আমার ভাষায়, প্লাস মিথাইল গ্রুপের এক্সট্রা হেল্প, এক্সট্রা অ্যাসিস্ট্যান্স, এই কারণে কিন্তু এর স্থায়িত্ব এর অপেক্ষা বেশি। যেন আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, আমাকে ফিনান্সিয়ালি কেউ একটা হেল্প করলো, সেই টাইপের মিথাইল গ্রুপ ইলেকট্রন ডোনেট করতে পারে, প্লাস আই। তাহলে এখানটা সাইন্টিফিক লজিক আমার কি লিখবো আমি গিয়ে, ডিলোকালাইজেশন প্লাস একটা প্লাস আই। একে যদি আমি আর একটু মডিফাই করি, সি মিথাইল মিথাইল প্লাস, অর্থাৎ এই কার্বন ঘুরতে পারবে, সাথে দুটো মিথাইল গ্রুপের অ্যাসিস্ট্যান্ট বা সহায়তা। তাহলে এখানে লিখবো ডিলোকালাইজেশন প্লাস 2 প্লাস আই, স্থায়িত্ব বেশি। ঠিক এই যে ব্যাপারটা আমি বলেছিলাম, কার্বোক্যাটায়ন যত ঘুরতে পারবে তার স্থায়িত্ব তত বেশি হবে। আমরা যদি এইখানটাতে আছি, এখানে কার্বোক্যাটায়ন দুটো রিং এর মধ্যে ডিলোকালাইজ করতে পারে, এইটা অ্যান্ড এইটা। তাহলে এর নাম্বার অফ ক্যানোনিক্যাল ফর্ম অনেক বেশি হবে, তাই তার স্থায়িত্ব অনেক বেশি হবে আগের তুলনায়, তাই এর স্থায়িত্ব বেশি গিয়ে। এবার এটাকে আবার যদি মডিফাই করি গিয়ে, সি CH3, তাহলে দুটো রিং এর মধ্যে ঘুরে বেড়াচ্ছে, প্লাস মিথেল গ্রুপের অ্যাসিস্ট্যান্ট বা সহায়তা, তার চেয়ে স্টেবিলিটি বেশি। এখানে যদি আমি এইভাবে নিয়ে যাই, তাহলে এর স্টেবিলিটি সবচেয়ে বেশি, কারণ এ তিনটে রিং এর মধ্যে ঘুরে বেড়াতে পারে। জাস্ট সোজাভাবে স্টুডেন্টদের বোঝার জন্য টার্মটা ইউজ করলাম, এই অ্যাকচুয়াল ব্যাখ্যা কিন্তু আলাদা, বাট আমরা এইভাবে বুঝবো, ওই যে ব্যাখ্যা, নাম্বার অফ ক্যানোনিক্যাল ফর্মের সংখ্যা যত বেশি হবে, এই দুটো রিং থাকার জন্য এখানে ক্যানোনিক্যাল ফর্ম একটা বেঞ্জাইল রিং এ যা হয় তার চেয়ে অনেক বেশি হবে, আবার তিনটে রিং থাকার জন্য আরো বেশি হবে। এই ডিলোকালাইজেশনের সাথে সাথে মিথাইল গ্রুপের অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্স প্লাস আই এফেক্ট দিয়ে কিন্তু সাহিত্যকে আরো জোরালো করে। তো এটা হলো একটা মোটামুটি খুব বেসিক একটা কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম। আমরা দু ধরনের কার্বোক্যাটায়ন স্থায়িত্বের ক্রম দেখলাম। একটা দেখেছি আমরা এই ধরনের কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আমাদের প্রথম দিকে আলোচনায়। এটা হচ্ছে লোকালাইজড কার্বোক্যাটায়ন, এ কিন্তু কোথাও সেইভাবে যেতে পারে না। লোকালাইজড কার্বোক্যাটায়ন যেতে পারে, আমরা হাইপার কনজুগেশন যখন বলবো তখন দেখবো কি। আর এটা হলো ডিলোকালাইজড কার্বোক্যাটায়ন, ডিলোকালাইজড। এদের স্টেবিলিটি প্রায় সমান। মানে আমি যদি একটাকে, মানে জাস্ট 19-20 কনসেপ্ট যাকে বলে, এই ট্রাইমিথাইল কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্লাইটলি স্টেবল দ্যান CH2। অর্থাৎ আজকের ক্লাসে খুব ব্রিফলি আমরা একটা ওভারঅল কার্বোক্যাটায়ন স্টেবিলিটি দেখলাম। নেক্সট ক্লাসে টু ডু আমরা কি করবো, যেটা করবো নেক্সট ক্লাসে আমরা অ্যারোমেটিসিটিকে মার্জ করব। তো আমরা যেটা করব, আমরা অ্যারোমেটিসিটি মার্জ করব, তার সাথে আমরা কি করব, ডান্সিং রেজোনেন্স, ডান্সিং রেজোনেন্স। এই দুটো টার্ম কিন্তু আমার নিট যেই মেন্স বা অ্যাডভান্স তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ওভারঅল আমি যখন 3 নম্বর ক্লাসে গিয়ে শেষ করব, তখন স্টুডেন্টরা খুব ইজিলি বুঝতে পারবে যে এখান থেকে আই রিপিট ইট, কোশ্চিন মিস হওয়ার জায়গা নেই। এই 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 ডিসকাশন শুধুমাত্র যে কার্বোহাইড্রেট স্ট্রিক্টলি তা নয়, আমরা যখন রিয়াকশন মেকানিজম ডিসকাস করবো, SN1 SN2 রিয়াকশন, ডাইরেক্ট এখান থেকে রিলেটেড এটা। নাম্বার 2, সারাক্ষণ মানে যতটা অর্গানিক কেমিস্ট্রি ডিসকাস আমরা করবো, ততটাই কিন্তু আমরা এখান থেকে আমরা এটা এর গুরুত্ব কিন্তু আমরা বুঝতে পারবো। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ইনিশিয়াল। আমরা এর ডিপ ডিসকাশন আস্তে 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 নেক্সট ক্লাসে এবং তার পরবর্তী ক্লাসে করব। আশা করি তোমরা ক্লাসটা খুব এনজয় করতে পেরেছো। যত সময় যাবে আমরা ক্লাসে ইনভলভমেন্ট তত বেশি বাড়াবো, কোশ্চেন আনসার সলভ করবো, প্রিভিয়াস কোশ্চেন সলভ করবো। আমাদের টার্গেট একটু আলাদা। আমাদের টার্গেট কি,
100% ক্লিয়ার কনসেপশন ফলোড বাই কোশ্চেন সলভ। কোনো ভেগ কনসেপ্ট নয়, যেটা অ্যাকচুয়াল কনসেপ্ট সেটাকে গ্রিপ করা এবং ম্যাক্সিমাম নাম্বার কেমিস্ট্রিতে যাতে তোলা যায় সেটা আমরা চেষ্টা করবো, এবং এটা হবে। যারা খুব মনোযোগ সহকারে ক্লাসটা করবে, ডেফিনেটলি ক্লাস করলে মনোযোগ আসবে। তো আজ ক্লাস এখানে পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা পার্ট 3-তে গিয়ে আমরা আদার্স জায়গাগুলো ডিসকাস করব। থ্যাংক ইউ অল।